আজকে আমার সাথে অতিথি হয়ে অনলাইনে যুক্ত আছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি এবং ফাইন্যান্সিয়াল হেরাল্ডের সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ, আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং বাসস পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আরেফিন সিদ্দিক। দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। শুরু করতে চাই ২০ দলীয় জোটের বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট, তাদের মধ্যে অসন্তোষ, এমন একটি রিপোর্ট সহকর্মী করেছে। সেইটি নতুন নয়, এরকম যে অসন্তোষ তাদের মধ্যে সেটি এর আগেও কয়েকবার বিভিন্ন আলোচনা সভায় তারা নিজেরাই উল্লেখ করেছেন। রিয়াজউদ্দিন আহমেদ, আপনার কাছে জানতে চাইব, এই অবস্থা আসলে হওয়ার মতো কি না? রাজনৈতিক দল হিসেবে বিএনপির এখন যে অবস্থান, তাতে শরিক দলের সাথে তাদের যে সম্পর্ক সেটি এমন হওয়া উচিত কিনা বা এমন হওয়ার কথা কিনা? যদি হয়ে থাকে তাহলে সেটি নিয়ে বিএনপির আসলে কি করণীয় আছে? বিএনপি কি করবে, বিএনপি ঠিক করবে। কিন্তু এই ধরনের ঘটনা দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকলে বড় রাজনৈতিক দলে ঘটতেই পারে। আচ্ছা, বিশ্বাস অবিশ্বাসের দোলাচল হয়ে থাকে এবং এই ক্ষেত্রেও তাই হয়েছে। কেউ কাউকে বিশ্বাস করে না, মনে করে। এবং এই যে কর্নেল ললি সাহেব বলছিলেন যে বড় ভাই ছোট ভাইয়ের সম্পর্ক হইলে ছোট ভাইরা বড় ভাইয়ের কমান্ডে থাকবে না। তো এই ঘটনাগুলি কিন্তু নতুন কিছু নয়, আগেও ঘটেছে। এবং বিএনপি যতদিন ক্ষমতার বাইরে থাকবে ততদিন এই ধরনের কনফিউশন, হতাশা এই দলের মধ্যে, জোটের মধ্যে হবে। আর জোট যেটা তৈরি করেছে এটা কোনো রাজনৈতিক আদর্শের ভিত্তিতে কোনো জোট নয়। এটা সুবিধাবাদের জন্য। জামাতের সাথে বসবে কি বসবে না এই নিয়ে বিএনপি এখনো দ্বিধাদ্বন্দ্বে আছে। অথচ বিএনপির মধ্যে একটা বড় অংশ তারা চায় না জামাতের এই লাইবিলিটি নিয়ে চলতে। কারণ জামাত স্বাধীনতার বিরোধিতা করেছে, এটা একটা কলঙ্কময় অধ্যায়। এটার দায়ভার যারা মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধের সমর্থক যারা বিএনপিতে আছে তারা কেন এই দায় নিবে, এই দায়িত্ব কেন নিবে? এটা নিয়ে এই কারণে জোটের মধ্যে টানাপোড়েন চলছে। যে ইসলামী দলগুলিকে নিয়ে টানাপোড়েন চলছে, অবিশ্বাস চলছে। আবার কেউ কেউ বলছে যে জোট ভাঙ্গার জন্য প্রশাসন থেকে নানান রকম চাপের সৃষ্টি করা হচ্ছে। এগুলি রাজনীতিতে হয়ে থাকে যখন দীর্ঘদিন বড় কোনো দল ক্ষমতার বাইরে থাকে। এই ক্ষেত্রে বিএনপির ক্ষেত্রে তাই হয়েছে। 13 বছর ক্ষমতার বাইরে এবং এখনো তারা ঠিক মতো গুছাইয়ে উঠতে পারে নাই। তাদের মধ্যে হতাশা আছে, তাদের মধ্যে ফ্রাস্ট্রেশন আছে। এই অবস্থার মধ্যে কোন দল কেউ চলে গেছে, 2টি দল চলে গেছে বোধহয় জোট থেকে। আর 20 দলীয় জোট মানে কি? 20 দলীয় জোটের বিএনপি কে বাদ দিলে কতজন লোকে 20 দলীয় জোট হয়েছে, কত সংখ্যক লোক? এইগুলিও বিচার বিশ্লেষণ করে দেখতে হবে। বিএনপি কে যদি রাজনীতিতে ফিরে আসতে হয়, মূল ধারায় ফিরে আসতে হয় এবং রাজনীতির নিয়ামক হতে হয়, তাহলে এই জিনিসগুলি বিবেচনায় নিতে হবে। কাদের সাথে জোট করছে, তাদের মানে রাজনীতিতে তাদের কি অবদান, তাদেরকে জনগণ কিভাবে নিচ্ছে, এগুলি চিন্তা করতে হবে। এগুলি চিন্তা না করার কারণেই বিএনপিতে আজকে হতাশা এবং মাঝে মধ্যে ভাঙ্গনের ঢেউ লাগে এবং ভেঙ্গেও যায়, তাতে কিছু আসে যায় না। বিএনপি হলো মূল শক্তি। বিএনপি কে নিজের শক্তি নিয়ে দাঁড়াতে হবে। ঐক্য জোট একটা তৈরি করেছিল গত ইলেকশনের সময়, ওইটা নিয়েও ভুল বুঝাবুঝি হয়েছে। ঐক্য জোটের নেতাকে কে প্রধানমন্ত্রী হবে এগুলি পরিষ্কার করতে পারে নাই। বিএনপি কে এইসব জায়গা পরিষ্কার করতে হবে বলে আমার ধারণা। নাহলে এই জোটের ভাঙ্গন ঠেকানো যাবে। জি, রিয়াজউদ্দিন আহমেদ, বাংলাদেশের রাজনীতির যে কালচার, তাতে তো আসলে নির্বাচনের আগে প্রত্যেকটি বড় রাজনৈতিক দলগুলো এরকম ছোট ছোট রাজনৈতিক দলগুলোকে তাদের সঙ্গে নেয়। অন্য সবগুলো দল নেয় বলে আসলে তাদেরকেও নিতে হয়। কোনো রাজনৈতিক দল আসলে সেটি ছাড়া ক্ষমতায় যেতে পারে না। বৃহৎ রাজনৈতিক দলগুলো, আওয়ামী লীগ, বিএনপির কথা যদি ধরি, রিয়াজউদ্দিন আহমেদ, আপনি বলছিলেন যে বিএনপিকে অন্তত এখন ঠিক করা উচিত কোন রাজনৈতিক দলের সাথে বা কোন যে সহযোগী সংগঠনগুলো আছে সেগুলো কীরকম, অর্থাৎ তাদের
যে নেতৃত্বাধীন যে 20 দলীয় জোটের নেতৃত্বাধীন যে জোটগুলো রয়েছে কাদের সাথে জোট করছে, বাংলাদেশের রাজনীতির বাস্তবতা আসলে কি? মানে বিএনপির সামনে কি আসলে এই যে এখন যারা 20 দলে তাদের অন্তর্ভুক্ত আছে তাদেরকে বাদ দিয়ে অন্যদেরকে আনার মতো সুযোগ কি আছে? সেরকম পর্যাপ্ত রাজনৈতিক মনা মানুষ কি আছে বা দল কি আছে? হ্যাঁ, সেটা হতে পারে। যদি ধরেন 20 দলীয় জোটের মধ্যে যতক্ষণ জামাত থাকবে ততক্ষণ কি সিপিবি তার সাথে আসবে? ততক্ষণ কি অন্য ছোট রাজনৈতিক দল যারা আছে, যারা কোনো জোটের সাথে নাই বা কোনো দলের সাথে নাই, তারা তো এই জামাত থাকলে তারপর তারা তো আসবেন। এখন বিএনপির রাজনীতিটা ঠিক করতে হবে। বিএনপি কাদের সাথে রাজনীতি করতে চায়, বিএনপি জনগণকে কি মেসেজ দিতে চায়, এইটাকে পরিষ্কার করতে হবে। এই জায়গার মধ্যে বিএনপির অনেকটা দ্বিধাদ্বন্দ্ব আছে, কনফিউশন আছে, দ্বিমত আছে, এগুলি আছে। কিন্তু একটা বৃহত্তর অংশ মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল বিএনপির মধ্যে আছে, তারা কিন্তু অস্বস্তিতে আছে। তারা স্বাধীনতা বিরোধী কোন শক্তির সাথে কোনো জোট করতে চায় না, কোনো রাজনীতি করতে চায় না। এবং যদি রাজনীতি করতেও চায়, জনগণ কিন্তু এবং বিশেষ করে তরুণ সমাজ এটা কোনো অবস্থায় গ্রহণ করবে না। এইটা বিএনপি কে বুঝতে হবে। আমার ধারণা বিএনপি কে এখন মিটিং করছে, আলোচনা করছে, তাদের পথনকশা ঠিক করছে। এই জায়গায় একটি কথা বিএনপি কে মনে রাখতে হবে, বিএনপি কে বাস্তব পথে আসতে হবে। বিএনপি কে ইমোশন থেকে সরে আসতে হবে। বিএনপির ভিতরে একটা বৃহত্তর অংশ মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির সাথে থাকতে চায় না। তাই এই জিনিসগুলি বিএনপি কে আমলে নিতে হবে, তাহলে তারা ঘুরে দাঁড়াতে পারবে। জি, ধন্যবাদ রিয়াজউদ্দিন আহমেদ, ধন্যবাদ অধ্যাপক আরেফিন সিদ্দিক। একটা বিরতি নিব, বিরতি থেকে ফিরবো। আরও কয়েকটি বিষয় হাতে আছে, সেই বিষয়গুলোতে আপনাদের বিশ্লেষণ জানতে চাইবো। দর্শক, একটা বিরতি নেব, সঙ্গেই থাকবেন। বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে। সাথে যুক্ত আছেন ফাইন্যান্সিয়াল হেরাল্ডের সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ, আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আরেফিন সিদ্দিক। দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। এ পর্যায়ে কথা বলতে চাইব, নিরপেক্ষ নির্বাচন কমিশনের দাবি করছে বিএনপি, কয়েকদিন ধরে এরকম দাবি তারা করছে, এবং আজকে আইনমন্ত্রী যেটি বলছেন যে আইনের প্রয়োজন আছে কিন্তু সময় আসলে নেই। রিয়াজউদ্দিন আহমেদ, কি বলবেন এই বিষয়টিতে? এটা নিয়ে দেখেন, এটা বিতর্ক প্রত্যেক নির্বাচনের আগে। গত 3টা নির্বাচনে একই ঘটনা ঘটেছে, এবং আমার ধারণা এখনো এটাই ঘটতে থাকবে যতক্ষণ পর্যন্ত বিরোধী দল মাঠ কাঁপাইতে না পারবে। বিরোধী দল যেভাবে এগোচ্ছে তাতে সরকারি দল যা বলছে তাই হবে। এখানে বিরোধী দল এখন পর্যন্ত সরকারি দলকে বাধ্য করতে পারছে না তাদের কথা শোনার জন্য। বিএনপি যখন ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ এই নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি আদায় করেছে প্রচন্ড আন্দোলনের মাধ্যমে। এরশাদকে একটা প্রচন্ড আন্দোলনের মাধ্যমে সরিয়ে দিয়ে জাস্টিস শাহাবুদ্দিনের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হয়েছিল। এখন তো ওরকম অবস্থা নাই। এখন বিএনপি চেষ্টা করছে ঘুরে দাঁড়ানোর জন্য, পারলে ভালো, কিন্তু এখন পর্যন্ত ওরকম কোনো আলামত দেখা যাচ্ছে না। তো সরকার যা বলবে, বিএনপি যদি শক্তি প্রদর্শন করতে না পারে, মাঠ কাঁপাইতে না পারে, জনগণকে তাদের সাথে নিয়ে সামনে এগোতে না পারে, তাহলে তাদের এই কথাই থেকে যাবে, এটা বাস্তবায়িত হবে না। এবং বাস্তবায়িত না হলে বিএনপির মধ্যে হতাশা বাড়বে। নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন কমিশন হইতে পারে, কিন্তু সরকার আওয়ামী লীগের অধীনে নির্বাচন হবে। কাজে এখানে আগের 3টা নির্বাচনের যে ধারাবাহিকতা, তার কোনো পরিবর্তন হবে বলে আমার অন্তত মনে হচ্ছে না। ধন্যবাদ অধ্যাপক আরেফিন সিদ্দিক, আপনার কাছে এই বিষয়টি জানতে চাইব। তবে তার আগে বিরতির প্রথম অংশে আমরা পরিষ্কার আপনার বক্তব্যটি শুনতে পাইনি। একটু যদি বলতেন যে এই যে 20 দলীয় জোটের শরিকরা আছে তাদের মধ্যে যে অসন্তোষ আছে, বিএনপির কি করণীয় আছে এখন? আমার কথা কি শোনা যাচ্ছে এখন? একদম পরিষ্কার শোনা যাচ্ছে স্যার, বলুন। না, আমি যেটা বলছিলাম প্রথম পর্বে যে
আমাদের রাজনীতিতে যেটা সমস্যা এখন সেটা হচ্ছে পারস্পরিক আস্থা এবং বিশ্বাসের বড়ই অভাব। আচ্ছা, সেটি আন্তঃদলীয় সম্পর্কের ক্ষেত্রে যেমন, এমনকি একটি দলের অভ্যন্তরেও কিন্তু এই বিশ্বাস এবং আস্থার অভাব আছে। রাজনীতিতে বড় সম্পদই হচ্ছে আস্থা এবং বিশ্বাস। আপনি মনে করেন এই যে সামনে নির্বাচন আসছে, আমরা এখন নির্বাচনের প্রস্তুতির জন্যই বিভিন্ন রকম কথাবার্তা বলছি। যখন নির্বাচন একেবারে দোরগোড়ায় চলে আসবে, তখন যে কোনো রাজনৈতিক দল, ক্ষমতাসীন রাজনৈতিক দল বলেন, বিরোধী রাজনৈতিক দল বলেন, তাদের তো মনোনয়ন প্রার্থী হবে এক একটি কনস্টিটিউয়েন্সি থেকে কমপক্ষে 10-12 জন। 10-12 জন একজন আরেকজনের বিরুদ্ধে তখন অবস্থান নেবে, এবং এই সার্বিক অবস্থাটা নির্ভর করবে যে একটি দলের কেন্দ্রীয় নীতি নির্ধারণী অংশ তারা কিভাবে কৌশল নিয়ে সমস্যার সমাধান করছে। ঠিক একইভাবে এখনো যখন রাজনীতি মাঠ একটু গরম হওয়ার দিকে যাচ্ছে নির্বাচনকে সামনে রেখে, তখন এক দল আরেক দলকে কতটুকু বিশ্বাস করছে, কতটুকু আস্থায় নিতে পারছে, এই বিষয়গুলোই কিন্তু এখন সমস্যা। তো এই সমস্যাটা যে শুধু আমাদের দেশে তা নয়, আপনি দেখবেন যুক্তরাষ্ট্রের যে বাইপোলার সিস্টেম, সেখানে ডেমোক্রেটরা আছে, রিপাবলিকানরা আছে, তাদের অভ্যন্তরেও কিন্তু নানা ধরনের সমস্যা আছে, সংঘাত আছে, সংকট আছে, কিন্তু সেগুলো তারা কিভাবে আলোচনার মাধ্যমে বিভিন্ন কৌশলে সেগুলোকে সমাধানের দিকে নিয়ে যায়। আমাদের পলিটিক্যাল ম্যাচুরিটি যত আসবে, তত আমাদের এইসব জায়গায় আমরা আরেকটু সুন্দরভাবে সমস্যা সমাধান করতে পারবো। কিন্তু এগুলো কিন্তু বাস্তবতা। এই বাস্তবতা নিয়ে এখন যদি আমরা মারামারি শুরু করি, খুনোখুনি শুরু করি, সেটা তো আমরা সামনের দিকে গেলাম, পেছনের দিকে গেলাম। তো সেই জায়গায় আজকে বড় রাজনৈতিক দল, ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগ, একটি বড় রাজনৈতিক দল বিএনপি বা অন্যান্য আরো যে রাজনৈতিক দলগুলো আছে, অনেকগুলো রাজনৈতিক দল আছে, হয়তো পরিসরে ছোট, কিন্তু তাদের দীর্ঘ একটা ঐতিহ্য আছে, যেমন আমাদের বামপন্থী রাজনৈতিক দলগুলো। তাদের আজকে ঠিক করতে হবে যে আস্থা এবং বিশ্বাস কিভাবে নিজেদের মধ্যে বাড়ানো যায় এবং আন্তঃদলীয় পরিস্থিতিতেও কিভাবে বাড়ানো যায়। সমস্যা হয়ে গেছে বাংলাদেশে 75-এর 15ই আগস্ট, 2004 সালের 21শে আগস্ট। এই দুটো ঘটনা বিশ্বাসের জায়গাটা এমন ভাবে ধ্বংস করেছে, আপনি বলতে পারেন বিশ্বাসের জায়গাটাকে খুন করা হয়েছে। একটা খুন করা জায়গা থেকে আবার সেই বিশ্বাসকে সেই জায়গায় ফিরিয়ে নেওয়া, এটা অত্যন্ত কঠিন কাজ। সেই কাজটি আমাদের এখন যারা রাজনৈতিক দলগুলোকে নেতৃত্ব দিচ্ছেন তাদের উপরই বর্তায়। তাদের আজকে বহুভাবে উদার একটা মন নিয়ে এই পরিস্থিতি সামাল দিতে হবে। এছাড়া তো আমি কোনো উপায় দেখি না, কারণ এটি তো 16 কোটি মানুষের দেশ, সকলকে নিয়েই তো আমাদের বসবাস করতে হবে। স্যার, এই বিষয়ে যদি আরেকটু যুক্ত করতেন, এই যে বিএনপি দাবি করছে নিরপেক্ষ নির্বাচন কমিশন, যেটি রিয়াজউদ্দিন আহমেদ বলছিলেন যে প্রতিটি নির্বাচনের আগেই তারা এমন দাবি করে। নির্বাচনের কথা যেটা বললেন, আমি আইনমন্ত্রীর কথা শুনেছি, আমি বিএনপির মহাসচিবের কথা শুনেছি গণমাধ্যমে। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে আইন প্রণয়ন করা। বাংলাদেশ সরকারের আইনমন্ত্রী বলেছেন আইনের প্রয়োজন আছে, সেটি তিনি স্বীকার করেন, কিন্তু এত অল্প সময়ে আইন প্রণয়ন করা সম্ভব হবে না। পরবর্তীতে পুরো নির্বাচিত যে সংসদ আসবে তারা বসে সময় নিয়ে আইন প্রণয়ন করবে। কথার মধ্যে কিন্তু খুব বেশি গ্যাপ না। আমি যেটা দেখি যে আমাদের সংবিধান আমাদের সর্বোচ্চ আইন, সংবিধানে আইনের কথা বলা হয়েছে। আপনি সার্চ কমিটির মাধ্যমে আজকে যেভাবে নির্বাচন কমিশন গঠন করছেন, সেটাও কিন্তু আইনের আওতায় আনা যায়, এবং সেটি যদি আইনের আওতায় আনেন, সার্চ কমিটিতে কারা সদস্য হবেন, তাদের কি যোগ্যতা থাকতে হবে, কি অভিজ্ঞতা থাকতে হবে, এই সার্বিক বিষয়গুলো নিয়েও কিন্তু আইন করা যায়। আইন করলে এই আইনই সবসময় থাকবে তাও কিন্তু কথা নয়। আইনকে আপনি রিফাইন করতে পারেন, আইনকে আরো পরিশুদ্ধ করতে পারেন। তো যে কোনো ভাবেই হোক, এই যে একটা বিষয় নিয়ে একটা বিরোধ দেখা দিচ্ছে, এই বিরোধটা সমাধানের জন্য দুই পক্ষকেই এগিয়ে আসতে হবে। যে এটা যেভাবে চলছে সেটাও কিন্তু একটা আইনের মাধ্যমেই চলছে, কিন্তু হয়তো সেই আইনটি এখনো আমরা সংসদে নিয়ে সংবিধানের অন্তর্ভুক্ত করি না, কিন্তু সেটা তাই। একটা দেশের মহান রাষ্ট্রপতি একটা কমিশন গঠন করছেন, কিন্তু কমিশন গঠনের আগে তিনি বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে বলছেন। তা আমি আশা করব বিএনপি যে কথাগুলো বলছে, তারা সুস্পষ্টভাবে তারা কি আইন চান, কিভাবে নির্বাচন কমিশন গঠন চান, সেটার একটা স্পষ্ট ব্যাখ্যা দিক সাধারণ মানুষের কাছে। সেটা সাধারণ মানুষ যখন বুঝতে পারবে, আওয়ামী লীগও যখন বুঝতে পারবে যে এই ধরনের একটা সুস্পষ্ট সুপারিশ এসেছে একটা রাজনৈতিক দলের পক্ষ থেকে,
তখন সেটা নিয়ে আলোচনা হতে পারে। কিন্তু একটা ভেগ কথাবার্তা, আইন ছাড়া হবে না, বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচন করব না, এইগুলো তো আসলে সমাধানের পথ দিবে না, এগুলো সংঘাতের পথের দিকে নিয়ে যাবে। আমরা তো সাধারণ মানুষ সংঘাত দেখতে চাই না, আমরা চাই সমাধানের দিকে যাক। সরকারও সমাধানের দিকে দুপায়ে এগিয়ে যাবে, বিরোধী দলও সংঘাতের দিক থেকে সমাধানের দিকে 2 পা এগিয়ে আসবে। এইভাবে সমাধানের দিকে যেতে হয়। আমি যে কথাটা বলছিলাম, সারা দুনিয়াতেই রাজনৈতিক ক্ষেত্রে নানা ধরনের সংঘাত হয়, নানা ধরনের বিরোধ দেখা দেয়, কিন্তু সেই বিরোধগুলো তারা আমার আলোচনার টেবিলেই মীমাংসা করে এবং সেইভাবেই তারা এগিয়ে চলছে। আমরা কেন পিছিয়ে থাকবো? একবিংশ শতাব্দী তাদের জন্য যেমন বাস্তবতা, একবিংশ শতাব্দী তো আমাদের জন্য বাস্তবতা। আমরাও তো একবিংশ শতাব্দীতে এসেছি, বহু ইতিহাস ঐতিহ্য পার হয়ে। আমরাও তো মহান মুক্তিযুদ্ধ করে এসেছি, আমরা কেন পিছিয়ে থাকবো? এই আত্মগৌরবের জায়গা থেকে আমরা যদি সমাধানের পথ খুঁজি, নিশ্চয়ই আমরা সমাধানের পথ খুঁজে বের করতে পারবো। নিশ্চয়ই। ধন্যবাদ অধ্যাপক আরিফ সিদ্দিক। আরেকটি বিষয় জানতে চাইব, জেলা প্রশাসকের অধীনে পৌরসভায় সিইও পদ দেওয়া হবে, এমন একটি কথা স্থানীয় সরকার মন্ত্রী বলেছেন, এবং আজকে আমরা এক অনুষ্ঠানে দেখলাম যে যারা পৌরসভার মেয়র আছে তারা এই পদটি চাচ্ছেন না, তারা বলছেন আমলাতন্ত্রের জটিলতা আরও বাড়বে। রিয়াজউদ্দিন আহমেদ, কি মনে হয়, কি বলবেন এই বিষয়টিতে? মেয়র সাহেবরা যা বলছে এটা ঠিকই বলছে। জেলা প্রশাসকের অধীনে যদি পৌরসভার জন্য সিইও অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়, তাহলে হু ইজ মোর পাওয়ারফুল, মেয়র অর দি সিইও? এই যে দ্বৈত শাসন যেটা তৈরি হবে এখানে, তাতে করে এই পৌরসভাগুলি অকার্যকর হয়ে যাবে। এমনিতে আমাদের নানান রকমের কন্ট্রাডিকশন আছে ব্যুরোক্রেসির মধ্যে। তো এই মেয়রদেরকে কেন সিইওর অধীনে দিতে হবে, মানে ডিসির অধীনে সিইও দিয়ে, তাহলে এখানে দুইটা অথরিটি কাজ করবে, দ্বৈত শাসন ব্যবস্থা তৈরি হবে। দ্বৈত শাসন ব্যবস্থার মধ্যে তো কোনো প্রশাসন চলতে পারে না, তাইলে এই পৌরসভার প্রয়োজন কি? এটা কিন্তু মেয়র সাহেবরা ঠিকই ধরতে পেরেছেন যে ওনাদের ক্ষমতা খর্ব হয়ে যাবে, ওনারা কাজ করতে পারবেন না। কাজে ওনারা যে প্রতিবাদ করেছে এটা যথার্থ। এবং লোকাল গভর্নমেন্ট গুলি আমাদের এমনি দুর্বল, ল্যাংড়া, চলতে পারে না, নিজের কোনো ক্ষমতা নাই, নিজের কোনো তহবিল নাই, সরকার টাকা দিলে চলে, না হলে চলে না। এইটাকে কোথায় শক্তিশালী করবে সেটা না করে এটাকে আরো দুর্বল করার প্রয়াস বলে আমি মনে করি এটা, যে এখানে দ্বৈত শাসনের তৈরি হবে এবং এটা কোনোভাবেই কাম্য নয়। জি, ধন্যবাদ রিয়াজউদ্দিন আহমেদ। অধ্যাপক আরিফ সিদ্দিক, আপনি বলবেন কিনা, মানে এর আগেও কয়েকটি ঘটনায় আমরা এই যে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প, সেই ঘটনাকে কেন্দ্র করেও কিন্তু আমরা দেখলাম যে আমলা এবং জনপ্রতিনিধি তাদের মধ্যে এক ধরনের ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। এই যে এইরকম একটি সিদ্ধান্ত, এতে করে কি এরকম ভুল বোঝাবুঝির মানে হতে পারে? আমি যে একটু আগে যে কথাগুলো বললাম তার সূত্র ধরেই বলি। আপনি এখন মেয়র যারা আছেন, নির্বাচিত মেয়র, তারা সবই কিন্তু ক্ষমতাসীন আওয়ামী রাজনৈতিক দলের সদস্য। মন্ত্রী পরিষদে যারা আছেন, যারা আজকে এই সিদ্ধান্ত নিচ্ছেন, তারাও আওয়ামী লীগের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য এবং মন্ত্রী। দেখেন যে বিরোধটা কিভাবে লেগেছে। তার মানে কি, যে প্রত্যেকেই কিন্তু তাদের নিজেদের একটা অবস্থান থেকে বিষয়গুলো দেখার চেষ্টা করছে, সামগ্রিকভাবে দেখার চেষ্টা করছে না। রিয়াজ ভাই যে কথাটি বললেন, আমরা একটা গণতান্ত্রিক সমাজে বাস করি। জাতির পিতা বঙ্গবন্ধু এই যে 61টি জেলায় রূপান্তরিত করে বাংলাদেশে 61 জন জেলা গভর্নর নিয়োগ দিয়েছিলেন এবং 21শে জুলাই 1975 তাদেরকে একটি প্রশিক্ষণ কর্মশিবিরে এনে উদ্বোধনী ভাষণে বলেছিলেন যে আমি স্থানীয় সরকারকে অনেক শক্তিশালী দেখতে চাই। তো সেই জায়গায় আমাদের যাওয়া দরকার আছে। আজকে আমলাতান্ত্রিক হস্তক্ষেপটা যতটা কমানো যায়, আমলাতন্ত্রের প্রয়োজন আছে, নিশ্চয়ই প্রয়োজন আছে, আমলাতান্ত্রিক অবস্থান থেকে তারা সিদ্ধান্ত নেবেন, কিন্তু পৌরসভাগুলো জনপ্রতিনিধিরা নির্বাচিত হয়ে পরিচালনা করবেন এবং তাদের উপরে যেন কোনো ধরনের আমলাতান্ত্রিক হস্তক্ষেপ না আসে, সেইটা নিশ্চিত করার জন্য আমার মনে হয় মেয়র অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ তারা আজকে তাদের যে বক্তব্য সেটা তুলে ধরেছেন এবং তারা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আশা ব্যক্ত করেছেন। আমার ধারণা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে তাদের যদি কথা হওয়ার সুযোগ হয়, তাহলে এই ধরনের সমস্যাগুলো কেটে যাবে।
সেটাই। কারণ এগুলোর তো কোনো প্রয়োজন নাই। প্রয়োজন নেই, এখন যেটা আপনারা বলছেন যে আরো জটিলতা আরো বাড়াবে, মানে তাদের বক্তব্যের সাথে আপনাদের বক্তব্যেরও মিল পেলাম। ধন্যবাদ আবারও দুজনকে। আরো একটা বিরতি নেব, বিরতির পর ফিরে আরো একটা বিষয় আছে, সেই বিষয়ে আপনাদের বিশ্লেষণ জানবো, সঙ্গেই থাকবেন। বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে। সাথে যুক্ত আছেন রিয়াজউদ্দিন আহমেদ, আছেন অধ্যাপক আরেফিন সিদ্দিক। দুজনকেই স্বাগত জানাচ্ছি আবারও আজকের আলোচনায়। অধ্যাপক আরেফিন সিদ্দিক, এ পর্যায়ে কথা বলতে চাই। আজকে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন যে স্কুল শিক্ষার্থী যারা আছে তাদেরকেও টিকার আওতায় আনা হবে, এবং তিনি বলেছেন 60 লাখ ফাইজারের টিকা মজুদ আছে, 30 লাখ শিক্ষার্থীকে সেটি দিয়ে দেওয়া যাবে। এটি তো আসলে দীর্ঘদিনের বক্তব্যই ছিল যে পর্যায়ক্রমে স্কুল শিক্ষার্থী যারা আছে তাদেরকেও আনা হবে, এবং এখন তো বেশিরভাগ স্কুলই একদিন করে স্কুল চলছে। টিকার যদি দেয়া যায় সবগুলোকে, তাহলে তো নিশ্চয়ই স্কুলগুলো প্রতিদিনের মতো করে খোলা হবে। কেমন হবে সে বিষয়টি? না, আমি মনে করি যে আমাদের টিকার অ্যাভেলেবিলিটি এখন অনেক বেড়েছে। প্রতিদিনই আমরা সংবাদ মাধ্যমে দেখছি যে টিকা আসছে, হয়তো পরিমাণে কম, 10 লক্ষ, 20 লক্ষ, 25 লক্ষ এইভাবে আসছে। তবে যেভাবেই টিকা আসুক না কেন, আমার মনে হয় যে আমাদের এখন শিক্ষার্থীদেরকে একটা প্রায়োরিটির মধ্যে আনা দরকার। আর একই সাথে আমাদের যারা প্রবীণ মানুষ, সিনিয়র সিটিজেন, বিভিন্ন রকম কোমরবিডিটি আছে, তাদেরকে অগ্রাধিকারের তালিকায় রাখা দরকার। তো এই দুটো শ্রেণীকে যদি অগ্রাধিকারের তালিকায় রেখে ক্রমান্বয়ে টিকা দেওয়া অব্যাহত রাখি, তাহলে আমার ধারণা যে আমাদের শিক্ষার্থীদের টিকা দেওয়ার আওতাটা আমরা দ্রুতই কমিয়ে আনতে পারবো। কারণ বিশ্ববিদ্যালয়গুলো খোলার তারিখ হয়ে গেছে। আগামী 17 তারিখ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, 18 বা 19 তারিখ থেকে অন্যান্য বিশ্ববিদ্যালয় চালু হয়ে যাচ্ছে। অতএব যারা আবাসিক ছাত্রছাত্রী, তাদের তো টিকা ছাড়া হলে থাকাটা খুবই অনিরাপদ একটা অবস্থা দাঁড়াবে। অতএব তাদেরকে টিকা দিয়েই হলগুলো খোলার ব্যবস্থা করাটা দরকার ছিল, কিন্তু হয়তো নানা কারণে সেটি সম্ভব হয়নি। কিন্তু আমি জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের যে মেডিকেল সেন্টার আছে সেখানে প্রতিদিন টিকা দিয়ে চলেছে। এনআইডি কার্ড দিয়েও টিকা নিচ্ছে, অথবা যাদের এনআইডি কার্ড নাই তাদেরকেও টিকা দেওয়া যায়। বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র তো সব ছাত্রছাত্রীর হাতেই আছে। অতএব এটা কোনো সমস্যা নয়। সমস্যা এখন টিকার অ্যাভেলেবিলিটি, টিকার প্রাপ্যতা। তো টিকাও আমার ধারণা যে সরকারের হাতে যে টিকা আছে তাতে আমাদের শিক্ষার্থীদের এবং প্রবীণ জনগোষ্ঠীকে টিকা দেওয়া সম্ভব, এবং সেই কাজটি আমি আশা করব যে অতি দ্রুততার সাথে যেন তারা শেষ করে। নিশ্চয়ই। ধন্যবাদ আরেফিন সিদ্দিক। রিয়াজউদ্দিন আহমেদ, কি যুক্ত করবেন এর সঙ্গে? না, আরিফিন ভাই যা বলছে এর সাথে আমি একমত। এখানে নতুন কিছু বলার নাই। আরিফিন ভাই সুন্দরভাবে বলেছে, হলে যখন ছাত্ররা থাকবে, গাদাগাদি করে থাকবে, তখন টিকা ছাড়া এখানে নিরাপদ নয়। এবং আমাদের সংক্রমণের হার নিচের দিকে। এটার অর্থ এই নয় যে কোভিড-19 চলে গেছে। এটা কিন্তু যে কোনো সময় আবার ঘুরে দাঁড়াতে পারে। যে আমাদের সাবধানতার সাথে আগাইতে হবে, এবং স্কুলের ছাত্রদের টিকা দেওয়ার যে কথা স্বাস্থ্যমন্ত্রী বলেছে, এটা অত্যন্ত ভালো একটা খবর। সবাইকে যদি দেওয়া যায়, নাথিং লাইক ইট। এবং আরেকটি দেখলাম যে আগামী মার্চের মধ্যে শতকরা 70% লোককে টিকার আওতায় আনা যাবে। 70-80 যদি হয়ে যায়, তখন কিন্তু একটা হার্ড ইমিউনিটি ডেভেলপ আমরা করে। পৌঁছাবো। অনেক ধন্যবাদ জানাচ্ছি রিয়াজউদ্দিন আহমেদ আপনাকে আয়োজনে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ অধ্যাপক আরেফিন সিদ্দিক আপনাকেও আয়োজনে সময় দেওয়ার জন্য। দর্শক, ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকেও সঙ্গে থাকার জন্য।